মনে নানা রকম অস্থিরতার সময়, অনুভূতির সময়, বিচ্ছেদের সময়, ভালোবাসার সময়, প্রেম থেকে বেরোনোর সময়, প্রেমে পড়ার সময়, প্রত্যেকটা অনুভূতিকে শেয়ার করার জন্য এই কবিতা আমার মনে আমাদেরও ভালো লাগা পাল্টাতো, এরকম না যে আমরা এক জায়গায় ভালোবাসা আটকে আছি। কিন্তু এখন এরা বড্ড অস্থিরতা এবং খুব ইজিলি ব্রেকআপ, খুব ইজিলি মুভ অন, খুব ইজিলি সম্পর্ককে মানে এই তুমি বন্ধু ছিলে আজকে বেস্ট ফ্রেন্ড, তুমি কাল প্রেমিক হয়ে উঠলে, তারপরে আবার তুমি বেস্ট ফ্রেন্ডে ফিরেও গেলে, মানে যেটা আমাদের বেস্ট ফ্রেন্ড প্রেমিক হতে পারতো, তারপর আর কোনো তাকে সে প্রেমিকে ফিরে যাওয়া বা আমার যে এক্স তার সঙ্গে আমার প্রেজেন্ট আমরা সব একসঙ্গে বন্ধু, এটা মানে আমাদের কাছে অ্যাবসার্ড ছিল। পুরুষকে না পাওয়া হয় সেটা একটা প্রেম, বা যে পুরুষকে চাইছি সেটা একটা প্রেম। হ্যাঁ, তো সেখানে কখনো কিন্তু যাকে পাওয়া হয়েছে যাকে, তাকে পাওয়ার আগের মুহূর্তে লেখা যায় এক্স্যাক্টলি, বা না পাওয়া হলে লেখা যায়, কিন্তু তাকে যখন পাওয়া হয়ে গেছে তখন আর কিছু লেখা থাকে না, তখন ডাল ভাত খাওয়া আর একসঙ্গে ঘুমোতে যাওয়া এইটা নিয়ে কিছু লেখা যায়। বলে না যে নারীতে এই শাড়ি কেন, আমার ক্লিভেজ দেখাবো না, এটা আমার শরীর, আমি দেখাবো, মানে এই যে এইগুলো আমি লিখেছি অনেক জায়গায় যে আমার মানে আমি কি চাই, বা মানে প্রয়োজন হলে তোমার সঙ্গে থাকবো, প্রয়োজন হলে থাকবো না, মন আর শরীরেও তো ক্লান্তি আসে, একদম বিছানার চাদরও তো পাল্টাই, সেরকম তোমাকেও পাল্টাবো। শিল্পীর পরিচয় তার শিল্পে। আজ আমার পাশে যে মানুষটি আছেন তার নানান ব্যস্ততা, সেটা ব্যক্তিগত জীবন থেকে হোক, মানুষের জন্য কাজ করার দিক থেকে হোক, কিন্তু তবুও তার শিল্প সত্তাকে তিনি বাঁচিয়ে রেখেছেন নানান ভাবে। তার অভিনয়ে মানুষ দেখেছেন, মুগ্ধ হয়েছেন। তবে সমাজ মাধ্যমে এতদিন তাকে যে রূপে দেখেছেন শ্রোতারা, দর্শকেরা, এবার প্রথমবার মঞ্চে শতাব্দী রায় তার কবিতার অনুষ্ঠান নিয়ে আসছেন আমি, তুমি এবং কবিতা। তুমি, আমি আর কবিতা। আমি আসলে আমিটা প্রায়োরিটি দিলাম, আমিটাই তো ফার্স্ট, আমি না হলে হবে না। তুমিটা প্রায়োরিটি, তুমি হচ্ছে ভালোবাসার মানুষ, তুমি হচ্ছে দর্শক শ্রোতা, তুমি হচ্ছে তুমি সেই, তুমি, আমি আর কবিতা, তুমি, আমি আর কবিতা। এবং এই যে বোঝাই যাচ্ছে তুমিটা হচ্ছে দর্শকেরা, এবং সামাজিক মাধ্যমে আপনি যখন থেকে কবিতা পাঠ করেন, নিজের লেখাগুলো এত ভালোবাসা পেয়েছেন, সেখান থেকেই কি এই ভাবনা যে এবার একটা একক শো করি? একদমই। ওরা অনেক সময় বলে যে সামনে থেকে শুনতে পেলে ভালো লাগতো, কখনো দেখা হবে, কখনো শুনতে চাই, বা যখনই আমি পোস্ট করি বহু মানুষের বহু রিয়াকশন এবং ভালোবাসার প্রকাশ পায়, তাতেই মনে হলো যে যখন অনেক মানুষ আছে যারা কবিতা শুনতে চায়, যারা আমার কবিতা শুনতে চায়, যারা আমার সামনে থেকে শুনতে চায়, সব মিলিয়ে একটা মনে হলো যে এটা বেস্ট জায়গা যেখানে আমি কবিতা বলতে পারবো, তারা শুনতে পাবে এবং ভালোবাসাগুলো আদান প্রদান ঠিক জায়গা হতে পারবে। কবিতা মানেই তো নিজের অনুভূতিগুলো প্রকাশ করা। দিদি, এইভাবে কি আপনি আপনার অনুভূতিগুলো আসলে মানে অনেকদিন ছোটবেলা থেকে বোধহয় কবিতা লেখা, মানে কোন সময় থেকে? আমার ক্লাস 5-6 এরকম সময় থেকে। 5-6 একদম ছোট ছোট, যেমন ছড়া মতো লেখা হতো, তখন ওয়াল ম্যাগাজিনে লেখা হতো, স্কুলে, ক্লাবে, এসব। সেখান থেকে তারপর আমি আবৃত্তি শিখতাম মিনতিদের কাছে, বানিদি পায়, সেখান থেকে কবিতাকে ভালোবাসা, কবিতা জায়গা, সেই জায়গা থেকে এসে লেখা শুরু, এবং লেখাটা আস্তে আস্তে মনের নানা রকম অস্থিরতার সময়, অনুভূতির সময়, বিচ্ছেদের সময়, ভালোবাসার সময়, প্রেম থেকে বেরোনোর সময়, প্রেমে পড়ার সময়, প্রত্যেকটা অনুভূতিকে শেয়ার করার জন্য এই কবিতা আমার মনে হয়, এবং সেটা মানে আবেগকেই প্রকাশ করার জায়গা। একদম। এই যে আপনি বললেন প্রত্যেকটা অনুভূতির সময় খুব গুরুত্বপূর্ণ ফ্রেজ, মানে যে ফ্রেজগুলো বললেন জীবনে, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। আমাদের তো অনেক সময় বলার মানুষ থাকে না, শোনার মানুষ থাকে না, উল্টো দিকে। সেটা কি আপনার কবিতা, সেটা লেখায় প্রকাশ পায়? হ্যাঁ 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 হ্যাঁ, সেটা আমি মানে যখন আমি আমার কাজিনদের মধ্যে যখন শোনাই কিছু কিছু কথা, ওরা বলে হ্যাঁ হ্যাঁ এটা তো আমার কথা, এটা তো আমার মতন। তো সেইগুলো যখন হয় তখন মনে হয় যে আচ্ছা, তো ঠিকঠাক, তার মানে আমি যদি আমার কথা যদি আরো 10 জনের মনে হয় এটা আমারই কথা, তো বা এই সূক্ষ্ম অনুভূতিগুলো তো আমারও মনে হচ্ছে, তখন মনে হয় তাহলে ঠিক রিলেট করছে ওরা। আর যখন মনে হবে যে আমি লিখছি কিন্তু আমি যদি বলছি আমি ভাত খাবো, আর কেউই ভাত খায় না,
তাহলে সেই রিলেটই করতে পারলেন না কেউ। কিন্তু আমি যদি ভাত খাচ্ছি, ওরাও বলে হ্যাঁ ও তো ভাত খায়, আচ্ছা ভাত খাওয়ার সময় আমি এরকমও করি, আমি দুঃখ পেলে এরকম ভাবেই কাঁদি, আচ্ছা আমার আমি চুপ থাকলে এরকমই করি রেগে গেলে। তো সেগুলোই অনুভূতি এবং সেগুলোই কবিতার বিষয় এবং কবিতার আরেকটা মানুষকে কাছে পৌঁছানোর বিষয়। অনেক বছর আগে বোধহয় আপনার একটা বইও বেরিয়েছিল, প্রথম বই 1995 এই শতাব্দীর প্রেম, তারপর যদি ভালোবাসো, ভালোবাসা, ভালো অনেকগুলো, মানে প্রায় 12-13টা বই এখনো পর্যন্ত ছোট গল্প উপন্যাস মিলিয়ে পাবলিশড হয়েছে। তো এই যে ভালোবাসাটা দেখেছি খুব জোর আপনার কবিতার মধ্যে, সেটা কি প্রেম নাকি এই মানুষের প্রতি ভালোবাসা, কোনটা? সবটাই প্রেম কিন্তু অ্যাকচুয়ালি তুমি প্রেম শব্দটা আমরা শুধু পুরুষ আর নারীর ক্ষেত্রে ব্যবহার করি জেনারেলি, কিন্তু সেটা না, সেটা মানে যদি ভালোবাসাটাকে ওই ক্ষেত্রে ব্যবহার করো সেটাও সব, মানে তুমি একটা সম্পর্ককে যেমন ভালোবাসা তেমন একটা কবিতাকেও ভালোবাসা। এবং একটি আমার কবিতা কিছু কিছু চরিত্র আছে যেগুলো আমি রাস্তায় আমি দেখতে পেয়েছি, সমাজকে দেখতে পেয়েছি, সেগুলোও কিন্তু ভালোবাসার মধ্যে দিয়েই প্রকাশ। সেই ভালো মানুষগুলো বা সেই সম্পর্কগুলো বা সেই বিষয়গুলো কিন্তু ভালোবাসা কেন্দ্রিক, কিন্তু আমার কবিতা বেশি সম্পর্ক কেন্দ্রিক। সম্পর্ক, হ্যাঁ, আর নারী পুরুষের ভেদাভেদ কেন্দ্রিক, এবং তার মধ্যে সমাজও আছে, সমাজের ব্যবস্থাও আছে, সবকিছুই আছে। এই যে বললেন সম্পর্ক কেন্দ্রিক, তো আপনি তো সম্পর্ককে আমি দেখেছি খুব আগলে রাখেন, যে কোনো সম্পর্ককেই। সেক্ষেত্রে এখনকার সম্পর্কের সঙ্গে আপনার লেখা সম্পর্কের কতটা মিল পান, যেটা আশেপাশে যে সম্পর্ক দেখেন বা আপনার পরের জেনারেশন, ধরুন আপনার সন্তান, পরের জেনারেশনের সম্পর্কগুলো এত মানে রোজ 20টা করে কবিতা লিখতে হবে, 20 ঘন্টায় 20টা সম্পর্ক ওদের বদলায়, সেই জন্য এটা ওরা ভাববে আমাকে খুবই বলে, হ্যাঁ আপনি জানেন আমাদের বদলায় কিনা, সত্যি বদলায়। ভালো লাগাগুলো এত, আমাদেরও ভালো লাগা পাল্টাতে, এরকম না যে আমরা এক জায়গায় ভালোবাসে আটকে আছি, কিন্তু এখন এরা বড্ড অস্থিরতা এবং খুব ইজিলি ব্রেকআপ, খুব ইজিলি মুভ অন, খুব ইজিলি সম্পর্ককে, মানে এই তুমি বন্ধু ছিলে আজকে বেস্ট ফ্রেন্ড, তুমি কাল প্রেমিক হয়ে উঠলে, তারপরে আবার তুমি বেস্ট ফ্রেন্ডে ফিরেও গেলে, যেটা আমাদের বেস্ট ফ্রেন্ড প্রেমিক হতে পারতো, তারপর আর কোনো সে প্রেমিকে ফিরে যাওয়া, বা আমার যে এক্স তার সঙ্গে আমার প্রেজেন্ট, আমরা সব একসঙ্গে বন্ধু, এটা মানে আমাদের কাছে অ্যাবসার্ড ছিল। সেটা এখন আমরা যদি আধুনিকতা ভাবি, সেটা হয়তো সে আধুনিকতা ভালো আছে তারা, কিন্তু আমাদের সম্পর্কের সঙ্গে এখন সম্পর্ক বলে স্পেস চাই, আমি বলি না স্পেস চাই না। আমাদের সময় আমাদের প্রেমটা এখনো পর্যন্ত আমাদের কাছে প্রেম মানে আঁকড়ে ধরা, আমাদের কাছে প্রেম মানে পজেসিভনেস, কখনো দমবন্ধ লাগেনি, না হলে দমবন্ধ, আমাদের ভালোবাসছিস না আমাকে, তুমি কি আমাকে ভালোবাসছো না, তোমাকে অন্য কিছু ইন্টারেস্ট হচ্ছে, আগে তো আমার এটা, আর এখন হচ্ছে উফ স্পেস চাই, যখন সময় হবে তখন মানে একসঙ্গে একটু সময় কাটাবো, তারপরে যখন ভালো লাগবে তখন অনেকগুলো নাম আছে না, সিচুয়েশনশিপ, ফ্রেন্ডশিপ, তারপরে আরো অনেক কিছু নাম, তাদের একটা সম্বন্ধে কি আছে, মানে কি মানে তুই এখনকার জন্য, ওই আমার একটা কবিতা আছে, প্রেমিক তুই আমার কাছে শীতের চাদর রাতে, গরম লাগলে ঠেলে সরাই, মানে ঠান্ডা লাগলে আবার টানি শীতে, গরম হলে ঠেলে সরাই, আবার টানি শীতে, তো এরকমই, মানে যখন ওদের মনে হয় যে দারুণ, তো সেই জায়গায় আমরা যা আছি। তাহলে তো এই সময়েরও আপনি যে লাইনটাই বললেন, এই সময়ের কথাই লেখা, অনেক সময় এই জেনারেশনকে নিয়ে লেখা আছে, অনেক সময় যে মানে মানে বলে না যে নারীতেই শাড়ি কেন, আমার ক্লিভেজ দেখাবো না, এটা আমার শরীর, আমি দেখাবো, মানে এই যে এইগুলো আমি লিখেছি অনেক জায়গায়, যে আমার মানে আমি কি চাই, বা মানে প্রয়োজন হলে তোমার সঙ্গে থাকবো, প্রয়োজন হলে থাকবো না, মন আর শরীরেও তো ক্লান্তি আসে, একদম বিছানার চাদরও তো পাল্টাই, সেরকম তোমাকেও পাল্টাবো, তো সেই জায়গাগুলো সেই সবগুলো আছে আমার আজকের জেনারেশনকে নিয়েও লেখা আছে। তো আমার মানে ওদেরকে যে বললাম সেগুলো ইয়ে করে উঠবে ওরা,
না না, একদম সত্যি কথাই বললেন, এবং পরেও যে কথাটা বললেন সেটা যথেষ্ট মানে এই সময়ের জন্য। কিন্তু তার মানে শুধুই ভালোবাসা নয়, কিন্তু শুধুই সমাজ নয়, প্রতিবাদ বোধহয় আপনার কবিতায় রয়েছে অনেক ধরনের, যেটা আপনি সবসময় বলেন না, সেটা কবিতার মাধ্যমে প্রকাশ করেন। হ্যাঁ, অনেক অনেক কাছে অনেক প্রতিবাদের কথাই আছে, আমি পড়বো এখানে, তো পড়বোই। যে আমরা মানে আয়নায় একটু তর্ক করি রাম আর সীতাকে নিয়ে, মানে কে ভালো ছিল, কে খারাপ হয়েছে, কেন হয়েছে আজকের, বা সেই সোসাইটি আজকে বদলায়নি, একই রয়ে গেছে। তো সেটা নানা রকম ভাবে আছে, প্রত্যেকটা কথাই আছে, সমাজের কথা আছে। মানে আমার সমাজে রাস্তার মেয়ে, ফুটপাতের বাচ্চাকে নিয়ে আছে, সব স্তরের মানুষদের নিয়ে আছে। বাহ, সেগুলো আমি দেখেছি, মানে দেখা চরিত্রগুলোকে নিয়ে আছে। আচ্ছা, এই যে কবিতা লেখা দিদি, সেটার জন্য তো একটা শান্ত মাথা চাই, পিস ফুল একটা টাইম, জায়গা একটা চাই। এত ব্যস্ততা আপনার, সেই মানে আলাদা করে কি একটা সময় রাখেন, নাকি যখন মনে হয় আপনি হয়তো লোকসভাতে গিয়েও লিখছেন, এরকমও হয়? এটা হয় মনে হয় না, মানে একটু জাস্ট ভাবনাগুলোকে নোট ডাউন করে রাখা, এমনি সময় যখন সময় পায় না সঙ্গে সঙ্গে লেখা যেত, কিন্তু তা না হলে একটু ভাবনাগুলো নোট ডাউন করে রাখি, পরে সেটাকে ডেভেলপ করার ব্যাপার থাকে। আমার এই মুহূর্তে যে ভাবনাগুলো আসছে সেগুলো করলাম, তারপরে একটু পরে ডেভেলপ করলাম, সেটা হয়। আর তারপরে যখন বসি তখন তো অনেকক্ষণ পর পর বসলাম, বা অনেক দিন পর পর বসলাম, আবার তখন বসলাম না, আবার বসলামই না, অনেক দিন বসলাম না। আচ্ছা, মানে ওরকম রেগুলারিটি কোনো নেই। বহু রাইটার আমার বই যখন বুদ্ধদেব গুহ থেকে শুরু করে আমার পড়েছে, আমার সঙ্গে আমার বই পাবলিশ প্রথম রিলিজ হয়েছে, লিঙ্কে এসছে, কিন্তু তাদের বক্তব্য ছিল যে তুমি যখন লেখো, মানে ওদের পছন্দ হয়েছে বলেই লেখোটাকে গুরুত্ব দিয়েছে, এবং তখন গুরুত্ব দিয়ে এটা বলেছিল বারবার যে লিখলে কিন্তু রোজ বসতে হবে, তুমি লেখো না লেখো, তোমার প্রতিদিন যে ভালো লিখতে পারবে তাও না, মানে তোমার পছন্দ মতো ভালো লেখো, তার ভালো লাগলো, আমার ভালো লাগলো, শান্তি হলো লিখে, সেরকম নাও লিখতে পারো, কিন্তু বসতে হবে। সেটা মানে ওটা মানে সন্ধ্যেবেলা আমি যখন পড়তে বসতাম না, সেরকম। তা আমার কাছে তো সেটা হয়ই না, সেটা তো 8 মাস 10 মাস পরে হয়ে যায়। তাও তা ঠিক আছে, তাও তো হচ্ছে। আচ্ছা, এই শোটার পর হয়তো দর্শকদের এমনই চাহিদা থাকবে, সেটাই হবে। কিন্তু দিদি, রেগুলার মানে আপনার পাঠককে যদি বলা হয়, সমাজ মাধ্যমে না, বাড়িতে আমি যদি বলি, আপনার মানে ডেডিকেটেড পাঠক? না, বাড়িতে কেউ পাঠক নেই, কিছু কিছু দু একজন আছে, তাদেরকে লিখলে একটু মানে কোন একটা লেখা ইন্টারেস্টিং নিজের মনে হলো, তখন শোনাই, কয়েকজন আছে, নচিকেতা আছে। আচ্ছা, ফোন করে লিখলাম, বললে আচ্ছা আচ্ছা, মানে এরকম দুজন আছে, কুণালকে, গৌতমকে, এরকম কয়েকজন আছে যাদেরকে, বা কিছু কিছু আছে যারা কবিতা ভালোবাসে বা আমার লেখা ভালোবাসে, তাদেরকে আমি হয়তো অনেক সময় খুব ইন্টারেস্টিং লাগলে আমি তো শোনালাম। তো দাদা, মেয়ে ছেলে তো নিজেদের মতো ব্যস্ত থাকে, যদি ওদের পড়াশোনা, দাদাকে শোনানো হয় না? দাদাকে ডেডিকেট করে কোনো কবিতা কখনো লিখেছেন? না, ওই সংসার ভালোবাসা থাকলে তার মধ্যে চলে আসে, কিন্তু ওরম করে না। আর এরম ভাবে আলাদা করে কোনোদিন শোনায়নি, যেটা এখন পড়ছি তখন শুনলো, বা আমি কোথাও কবিতা পাঠ করলাম তখন শুনলো, কিন্তু বাড়িতে বসে যে লিখলাম শোনো বলে না, সেরকম নয়। না, আসলে আমার বিয়ের পর একটা ঘটনা মনে আছে, বিয়ের পর একদম আমাদের না কিচেনটা, আমাদের শ্বশুর বাড়িতে না ওপেন ছিল, ওপেন কিচেনে জল থাকতো। আমি জলের বোতল রাতে ঘুম থেকে উঠে, ঘুমের ঘোরে আমি জলটা খেতে গেছি, আমি মুখে যখন বোতলটা খুলে দিয়েছি, আমি পুরো বমি করতে শুরু করেছি। সর্ষের তেল ছিল, বুঝতে পেরেছো, মানে আমি তো দেখে অন্ধকার রাত্রিবেলা পুরো খেয়েছি আর বমি করতে শুরু করেছি। আমি যখন বাথরুমে বমি করছি করে বেরোচ্ছি, বেরিয়ে দেখি আমার বর খাটে বসে আমার বই পড়ছে, কবিতার বই। জীবনে সে বই খুলেনি, জীবনে সে কিছু কবিতা পড়েনি। আমি পরে তখন তো আমি কিছু বলিনি, পরে আমি বললাম আচ্ছা শোনো, আমি যখন অসুস্থ হয়ে পড়েছিলাম, আমি যখন বমি করছিলাম, তা কি করতাম? আমি তুই তখন কবিতার বই পড়ছে, তোমারটা পড়ছিলাম, কি পড়ছে? বলে না, আমি অস্থির হয়ে গেছিলাম, আমি ভাবছিলাম সবাই বিয়ের পর পর কেন বমি করছে, সবাই এইটা তো সবাইকে ভাববে এই ভেবে কেউ বই পড়তে শুরু করে, তাও কি আমার টেনশনে।
এইটা দারুণ। মানে সেই সময় মনে হচ্ছিল সার্থক, টেনশন কারোর কমাতে পারছে অন্তত আপনার কবিতা, তবে সেটাও কমায় না। আমি আপনাকে ওই প্রশ্নটা কারণ করলাম কারণ প্রত্যেক পুরুষদের জিজ্ঞাসা করা হয় যে আপনার প্রিয় নারী, প্রিয় মানুষের জন্য কি লিখেছেন। তবে নারীরাও তো লেখেন, মানে সেটা জেনারেলি হয় না, এটা সেটা হয় না, মানে হ্যাঁ। রেগুলারের জীবনে বা প্রেমে তো কল্পনা, তো সে প্রেমটা বা যে পুরুষকে না পাওয়া হয় সেটা একটা প্রেম, বা যে পুরুষকে চাইছি সেটা একটা প্রেম। হ্যাঁ, তো সেখানে কখনো কিন্তু যাকে পাওয়া হয়েছে যাকে, তাকে পাওয়ার আগের মুহূর্তে লেখা যায়, এক্স্যাক্টলি, বা না পাওয়া হলে লেখা যায়। হ্যাঁ। কিন্তু তাকে যখন পাওয়া হয়ে গেছে তখন আর কিছু লেখা থাকে না, তখন ডাল ভাত খাওয়া আর একসঙ্গে ঘুমোতে যাওয়া এইটা নিয়ে কিছু লেখা যায় না। তো স্বামী বা স্ত্রী সেটাই হয়ে যায়। তো সেই জন্য কখনোই কোনো লেখক বা লেখিকা বা কবির জন্য তার স্ত্রী বা তার স্বামী কখনোই সেই পুরুষ নয় যাকে নিতে লিখছে। মানে যারা বলে তারা কতটা সত্যি বলে আমি জানি না, এটা বলেনও না, কিন্তু এটা বলে না। এবং তারা বলে যে মানে হয়তো বিয়ের আগে কাউকে নিয়ে লিখেছিল, বা কাউকে ভাবতে পারছে, বা স্বপ্নে আসা কেউ। তো সে কখনোই কিন্তু স্বপ্নের পুরুষ কিন্তু রোজকার ডাল ভাতের সঙ্গে যুক্ত হতে পারে না। ঠিক ঠিক, অপূর্ণ প্রেম সেটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ না, এবং সেটাই লেখার জন্য সেটাই বিষয়। একদম, না পেলে কি হতো, পেয়ে গেলে আর কি হবে, সেই পেয়ে গেলে একদম একদম। থ্যাংক ইউ দিদি। তবে এখানে কিছুই আলোচনা হলো না, বাকিটা তো হবে পুরোটাই। কিভাবে আপনি শোটাকে ভেবেছেন একটু যদি বলেন। দেখো, আমার নর্মালি আমার ধারণা যে আমার কবিতার টাইমটা 1 ঘন্টাই হবে, বা 1 ঘন্টা 5 মিনিট হবে। আমাদের প্রথমে শেখার আচার্য, শেখার ও হচ্ছে অ্যাঙ্কার, ও ইন্ট্রোডিউস করে যাবে, তারপরে আমার একটা বায়োপিক মতন হবে, সেটা দেখানো হবে, তারপরে আমার কবিতা শুরু হবে। তার সাথে মিউজিকও আছে, মাইমও আছে। আমার ওই একটানা তার মধ্যে কিছু কথা বলবো কবিতা, মানে প্রত্যেকটা না হলো বেশ কবিতার আগে বা পরে বিষয়টা নিয়ে একটু, মানে আমি কি ভাবনা থেকে লিখেছি সেটা হবে। এবার কবিতা শেষ হয়ে গেলে আমরা 5-6 জনের সঙ্গে কথা বলবো, মানে তারা কবিতা নিয়ে, মানে আমার বিষয় নিয়ে আমার সঙ্গে কথা বলতে পারে, রাজনীতি বিষয় না, শুধুমাত্র ওই দিনের বিষয়, আমার বিষয়, যে কোনো কথা বলতে পারে, ওরা আমাকে প্রশ্ন করতে পারে, আমি উত্তর দেবো। কিছু তুমি আমি আর কবিতা, মানে আমি কবিতা তো আছে, তুমি মানে ওরাও ইনভলভ এর সঙ্গে। দারুন দারুন, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। আর মাত্র কয়েকটা দিন, নিশ্চয়ই প্রিপারেশন চলছে। আমরা দিল্লি যাওয়াও চলছে, এই প্রিপারেশন কালকে ফিরলাম। আমার প্রথমে যে ডেটটা ছিল 15 তারিখে ডেট ছিল ফাইনাল, 13 তারিখ আমার পার্লামেন্ট শেষ হচ্ছিল, সেশন। 13 তারিখ ফিরে এসে 15 তারিখ কি করে শো করবো, তারপরে আবার পেছনো হলো, তারপরে সেদিন শিবরাত্রি ছিল, তারপরে পেছনো হলো, আলটিমেটলি 28 তারিখ। এখনো পর্যন্ত দেখা যাক, বেশি আর টেনশন নিচ্ছে না এখন আমার, মানে কবিতা পাঠা থেকে বাকিটা সব ঠিকঠাক হচ্ছে কিনা, স্টেজ রিহার্সালে লাইট টাইট গুলো কি হবে, স্টেজটা কি হবে, সেগুলো নিয়ে। তবে আপনি যেভাবে সবটা সামলেছেন, এটাও দারুণ সামলাবেন, সকলেই জানেন। থ্যাংক ইউ সো মাচ। ইতিমধ্যে আপনার সামাজিক মাধ্যমে যারা আছেন, এছাড়াও অনেকেই টিকিট কিনছেন দেখবেন বলে, তবুও শেষে কি বলবেন দিদি? আমি বলবো যে 28 তারিখ শনিবার 6:30 শিশির মঞ্চ, 6:30 মানে আগে আসতে হবে, 6:30 শুরু হবে। শিশির মঞ্চে আমার একক কবিতা অনুষ্ঠান তুমি আমি আর কবিতা। ডিস্ট্রিক্টের টিকিট পাওয়া যাচ্ছে এবং শিশির মঞ্চেও পাওয়া যাবে, আজকাল 2-3 দিন পাওয়া যাবে। আসুন, একটা সন্ধে আমার জন্য, আমার সঙ্গে দেখা হবে, আমাদের কথা হবে, এবং একটা সন্ধে আমার মনে হয় আমাদের, মানে আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। থ্যাংক ইউ দিদি।